আসলে বাংলাদেশে এই যে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, ৭১-এর স্বাধীনতার পক্ষে কথা বলা বা কারা তার সঙ্গী হবে, কারা জঙ্গি হবে, এই জিনিসগুলি কিন্তু ৭৮ সালের পর থেকে, বিএনপির প্রতিষ্ঠার পর থেকে বিএনপি আসলে লিড করেছে জাতিকে, বিএনপি পথ দেখিয়েছে, বিএনপি ইনক্লুশন করেছে। বিএনপি আজকে যাদেরকে মুনাফিক বলে তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছে। বিএনপি পলিটিক্যালি তাদের দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতাদের বঞ্চিত করে জামাত নেতাদের হাতে ধানের শীষ তুলে দিয়েছে, জোট করে যা করার না তাও করেছে। এখন হঠাৎ করে জামাত এত খারাপ হয়ে গেল, আমি জনাব ইশরাকের সাথে একদম একমত। যদি আজকে সিনারিওতে আওয়ামী লীগ থাকতো, ওর যদি জামাতকে লাগতো, তখন কিন্তু জামাত এত খারাপ হইতো না। বিএনপির এই রাজনীতিটাকে আপনি অনেক স্বার্থবাদী, মানে আপনি আপনাদেরই রাজনীতিটাকে অনেক স্বার্থবাদিতা রাজনীতি আপনি মনে করেন কিনা? দেখুন, বিএনপি ভোটের রাজনীতি করে, আওয়ামী লীগও ভোটের রাজনীতি করে। বাংলাদেশে এই ভোটের রাজনীতিতে, বাংলাদেশে নয় মানে সারা বিশ্বব্যাপী ভোটের রাজনীতিতে জোট একটা খুবই কমন একটা ফেনোমেনা, এবং সেই জোট গঠন আওয়ামী লীগও যেমন এক সময়ে জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে, বিএনপিও সেভাবে জামাতের সঙ্গে ২০০১ সালে গিয়ে জোট করেছে। কিন্তু গত ১৫ বছর আমরা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, সকল কৃতিত্ব একজনের হাতে দিয়ে দেওয়া, মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে হাজারে হাজারে ভুয়া মুক্তিযোদ্ধা ঢোকানো, কিংবা ধরুন একেবারে লিগ্যাল ফ্রেম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে দিয়ে মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলেরও করা হয়েছে। বিএনপি কিন্তু ৩বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অতীতে, কিন্তু কখনো কিন্তু আমরা তেমনটি ঘটতে দেখি নাই। হ্যাঁ, আমি অস্বীকার করবার কোনো উপায় নাই, বিএনপি জামাতের সঙ্গে জোটের রাজনীতি করেছে, বিএনপি নিজামী গাড়িতে পতাকা তুলে দিয়েছে, মন্ত্রিত্ব দিয়েছে, এগুলো অস্বীকার করবার কিছু নেই, এগুলো ইতিহাস, এগুলো আমরা সকলেই জানি। তবে বাংলাদেশের রাজাকারের গাড়িতে প্রথম পতাকা আওয়ামী লীগ কিন্তু যখন তারা ক্ষমতায় এসেছিল ৯৬ সালে, তখন কিন্তু তারা তুলে দিয়েছিল নুরু রাজাকারের গাড়িতে, আমরা যদি নামটা যদি ভুল না করে থাকি, হ্যাঁ, তো তারা তুলে দিয়েছিল। সো একটা বিষয় বলেন। না, আমি কিছু বলতে চাইতেছি না, আমি শুধু মনে করাই দিতে চাচ্ছি যে মানে আমি এটা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতৃবৃন্দকে খুব বলতাম, সরি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুব বলতাম, কিছু হলে বিএনপি জামাতের দোষ দিত, তো তা আমি ওদেরকে মনে করাই দিতাম যে ভাই আপনি তো দল করেন আওয়ামী লীগ, বিএনপি জামাত কি করলো সেটার অনুসরণ কেন করেন? না না, আমি জাস্ট এটুকুই বলতে চাইছি যে দুটো দলই কিন্তু ভোটের রাজনীতিতে জোট করেছে, বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট করেছে। আমি আজকে একটা খবরের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি। বাংলা আত্তরের ইতিহাস পরিবর্তনের উদ্যোগ ইউনূস সরকারের, isn't it a very alarming news? এবং সেই নিউজটার ভেতরে যখন আপনি ঢুকবেন, আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে জামাতে ইসলামী আরো দুটো দল, হ্যাঁ, এই দুটো দল ইসলামপন্থী, তাদের ব্যাপারে ৭১-এর এই দল তিনটার নাম বাদ দিতে হবে ইতিহাস থেকে। পরবর্তীতে এই ব্যাপারে জামুকা জানতোই না, যখন জানতে পারলো তখন তাদের তীব্র প্রতিবাদের মুখে এইটুকু বলা হলো যে তৎকালীন জামাতে ইসলামী এবং অন্য দুটো ইসলামিক দলের আগে তৎকালীন শব্দটা বসিয়ে দেয়া হবে। তো আমি মাত্র কিছুক্ষণ আগে আমি নিউজটা দেখেছি, সো আমি আসলে পুরোটা পড়তে পারিনি। এই নিউজটার ভেতরে খুব পরিষ্কার বলে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিভাবে জামাতকে এবং জামাতের অ্যালাইড যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল সেই সময় তাদেরকে বাদ দেবার একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি। আপনি দেখুন, এই সরকারের আগে যে সরকারটি ছিল ইমিডিয়েটলি বিফোর আওয়ামী লীগের যে সরকার, তাদের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত বেশি মুক্তিযুদ্ধের বিপক্ষের কোন শক্তি আওয়ামী লীগের মতন কোনোদিন ক্ষমতায় আসে নাই। বিকজ আওয়ামী লীগ যেটা করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র, এই প্রতিটা জিনিসকে গত ১৫ বছরে তারা ধ্বংস করে দিয়েছে। আমি একটু আপনার সাথে শামিল হই এই ব্যাপারে, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আওয়ামী লীগ সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের যে স্পিরিটটার কথা তারা বলেছে তার বিপক্ষে তার প্রতিটা অবস্থা ছিল, কি বলে প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা থেকে শুরু করে গণতন্ত্রকে বজায় না রাখা, মানে সমাজতন্ত্র নিশ্চিত না করা, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের ক্ষেত্রেও তারা ১০-০ পেয়েছে। একদম। কিন্তু আপনি যদি একটু বিএনপি রাজনীতিটা যদি একটু বলেন একটু সুবিধা। দেখুন, বিএনপির হাত ধরে কিন্তু এই যে চতুর্থ সংশোধনী, যেটা বাংলাদেশের সংবিধানের মূল স্পিরিটটাকে নষ্ট করে দেয়, একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যায়, আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করার দিকে নিয়ে যায়, সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত কিন্তু বিএনপি করেছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সেটাও বিএনপির হাত ধরে এসছে। আমি একবারও বলছি না যে বিএনপির শাসনামলে বাংলাদেশ বেহেশত ছিল, বাট তারপরেও তো রাজনীতির আলোচনা তুলনামূলকের ভিত্তিতেই হয় সব সময়। সো অন্য যে পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতায় ছিল
তার চেয়ে বিএনপির পারফরমেন্সের দিক থেকে যদি আপনি হিসাব করেন, কোনো দল পারফেক্ট না, কিন্তু তারপরেও যদি আপনি তুলনামূলক একটি চিত্র করেন, তাহলে বিএনপির সঙ্গে আমি খুবই বিনীতভাবে বলি অন্য কোনো রাজনৈতিক দলের কোনো তুলনাই হয় না। আপনি দেখুন বিএনপি 31 দফা দেওয়ার আগে ভিশন 2030 দিয়েছিল, সেটা দিয়েছিল 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খুব ইন্টারেস্টিং। বিএনপি অনেকগুলি সংস্কার প্রস্তাব করেছে, 31 দফা খুব ভালো, কিন্তু যেই বিএনপি বুঝতে পেরেছে তারা ক্ষমতার খুব কাছাকাছি এসছে, তখন সকল ধরনের সংস্কারের বিপক্ষে তারা একটা দাঁড়িয়ে গেছে, কারণ তারা বুঝতে পারতেছে যে তাদেরকে আওয়ামী লীগের মতো করে দেশ শাসন করতে হবে। তাদেরকে আরেকজন মানে মানে আমি কি বলবো, মানে শেখ হাসিনাকে আদর্শ মেনেই প্রধানমন্ত্রী হতে হবে। একদম না খালেদ ভাই, আমি আপনাকে খুবই বিনীতভাবে আমি আপনার সঙ্গে ডিফার করছি। আপনি একটু সময় দেন, আমি বলি কেন ডিফার করছি। আচ্ছা, বিএনপি যেটা বলেছে যে যেই সংস্কারগুলো মূল, যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের মধ্যে ক্ষমতার ভারসাম্য, এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, সংসদে আপার হাউস লোয়ার হাউসের প্রভিশন আনা, আর্টিকেল 70 সংশোধন করা, এই প্রতিটাই কিন্তু সাংবিধানিক সংস্কার। এবং সাংবিধানিক সংস্কার আর্টিকেল 142 অনুযায়ী একটা নির্বাচিত সংসদ ছাড়া, যেই সংসদে 2/3 মেজরিটির ভোট লাগবে, মানে টু থার্ড সংসদ সদস্যের ভোট লাগবে সংবিধানে কোনো পরিবর্তন বা সংস্কার আনতে। সো বিএনপি বলেছে যে যদি আগামীতে বিএনপি বা যেই দলের রাষ্ট্র ক্ষমতায় যায়, সংবিধান সংস্কার করার জন্য 2/3 মেজরিটি দরকার, তো সেই 2/3 মেজরিটি যদি তারা পায় তাহলে ডেফিনেটলি তারা এই সংস্কারগুলো করবে। আর যে জায়গাটাতে আমি বলছিলাম যে 2016 সালে কিন্তু বিএনপি একটু যদি শেষ করেন না, যদি একটু শেষ করেন, তবে বিএনপির এই বক্তব্য আমার কাছে বিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে বিএনপি বলছিল যে বিচার বিভাগকে আলাদা করবে, সেটা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের সময় আপনার 2001 সালে আপনি মনে থাকবেন তিনি আলাদা করতে চেয়েছিলেন, বিএনপি বলেছিলেন যে ক্ষমতা এসে করবে, 5 বছর কিন্তু করে নাই। আর এখন তো ওই সময় তো করবে বলে করে নাই, এখন করবে না বলতেছে, এখন কি আর করবে জীবনে? খালেদ ভাই, আমি শুধু বলবো যে সময়ই এই কথাগুলোর উত্তর দেবে। বিচার বিভাগ স্বাধীন করবে না, এটা কি বিএনপি একবারও বলেছে? স্বাধীন বিচার বিভাগ করবে বলছিল, তারপরেও করে নাই। এটা তো সংস্কার তো করবে না, মানে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা করবে না বলছে বিএনপি, তাহলে কি আর করবে? ওইটা করবে বলছিল না, বেশি পারে না। আমি আপনাকে বলি, বিচার বিভাগ আলাদা করার ব্যাপারে সকল প্রস্তুতি ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ আইন উপদেষ্টা হিসেবে নিয়ে রেখেছিলেন 2001 সালে। তখন এটি করতে চেয়েছিলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল আমরা এটি করব। তারপরে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, বিচার বিভাগ আলাদা হতে সময় লেগেছে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার আসা। তো সেটি তো তারা বলছিল যে তারা করবে, তাও 5 বছরে করে নাই। এই ক্ষেত্রে তারা বলতেছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার যে অপশন, সেটা তারা কোনোদিন মানবে না। তো যেটা মানবে না, এটা কি আর কোনোদিন করবে না? এটা করবে না। কেন করবে না আমি সেটা আপনাকে বলি। বলেছে বিএনপি এটুকু বলেছে যে পরপর দুবারের বেশি, মানে থার্ড টার্মে সে প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা বলেছে। আচ্ছা, আপনি আমাকে দেখান তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি যে দেশগুলো আছে, হ্যাঁ, সেখানে কি একটা দল তারা আগে থেকে বলে যে না, পরপর দুবারের বেশি আমরা একজনকে প্রধানমন্ত্রী করব না, বা আমরা পরপর 3 বারের বেশি একজনকে করব না, বা একবারের বেশি একজনকে করব না? এটা তো দলের নিজস্ব সিদ্ধান্ত যে তারা কাকে প্রধানমন্ত্রী করবে, কাকে প্রধানমন্ত্রী করবে না। এই স্বাধীনতাটুকুকে আমরা দলকে দিব না? হ্যাঁ, দিব। বেঁচে পারে না। আমি আপনার কাছে আবার আসবো। জনাব ইশাককে একটু শুনে আসি। শুধু আমি একটু এটা বলে রাখি, দলের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই দলের টপকে চেঞ্জ করার। আমরা গত 40 বছরে তাই দেখছি। ওয়েস্টমিনিস্টারের উদাহরণ আপনি দিলেন, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বাংলাদেশে আইসা ওই যে, মানে আমি কি বলবো, পথিক তুমি পথ হারাই যাচ্ছ।